আপনি শুনলেন আপনার বিরুদ্ধে মামলা হয়েছে। তো মামলা হলে আপনি ঘাবড়ে না গিয়ে প্রথম অবস্থায় জানবেন আপনার বিরুদ্ধে কি মামলা হয়েছে, সেটা সিভিল বা দেওয়ানি টাইপের নাকি ফৌজদারি বা ক্রিমিনাল টাইপের মামলা। মামলা যদি ক্রিমিনাল টাইপের হয়ে থাকে তাহলে জানতে হবে সেটা জিআর, সিআর, এনজিআর, এমআর এরকম কোন ধরনের মোকদ্দমা হয়েছে সেটা জানতে হবে। আজকে আমরা আলোচনা করবো আপনার বিরুদ্ধে যদি জিআর মামলা হয়ে থাকে তাহলে তার করণীয় কি হবে। প্রথম অবস্থায় জিআর মামলা হলে আপনাকে প্রথমত একজন ভালো আইনজীবীর শরণাপন্ন হতে হবে, তাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলতে হবে। অতঃপর জামিন কিভাবে পাওয়া যাবে সে বিষয়ে তার সাথে খোলাখুলি ভাবে সম্পূর্ণ কিছু আলোচনা করে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে আপনাকে জামিন দিতে হবে। যদি আপনার আসামি পুলিশ কর্তৃক ধৃত হয় তবু আপনাকে একজন আইনজীবীর সাথে পরামর্শ ক্রমে বিজ্ঞ আদালতে জামিনের আবেদন করে জামিন নিতে হবে। কোনো কারণে জামিন আমলি আদালত প্রদান না করলে সেক্ষেত্রে উচ্চ আদালতে মিস মামলা দাখিল করতে হবে, সেই মিস মামলা মূলে জামিন চাইতে হবে। এগুলো আপনার জামিনের পর্ব। অতঃপর জামিন হয়ে গেলে মামলাটা শেষ থাকে না, যেহেতু মামলা হচ্ছে জিআর, সেক্ষেত্রে পুলিশ মামলা তদন্ত করতে থাকে। এক পর্যায়ে পুলিশ তদন্ত সম্পন্ন করে পুলিশ বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করে। পুলিশ রিপোর্ট হলে করণীয়। পুলিশ রিপোর্ট হলে আপনাকে আইনজীবীর মাধ্যমে জানতে হবে আপনি পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিনে আছেন নাকি স্থায়ী জামিনে আসেন। যদি পুলিশ রিপোর্ট আসে আর যদি আপনি পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিনে থাকেন তাহলে আপনাকে পুনরায় জামিনের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করতে হবে। বিজ্ঞ আদালত পুলিশ রিপোর্ট মামলার এজাহার পর্যালোচনা করে আপনার জামিন মঞ্জুর সচরাচর করে থাকেন। তবে পুলিশ রিপোর্ট পরবর্তী সময়ে বাদী পুলিশ রিপোর্টের এগেনস্টে বা বিরুদ্ধে নারাজি দিতে পারে। নারাজি দিলেও আপনাকে জামিনে আবেদন করতে হবে। বাদীর যদি নারাজি দেয় তাহলে মামলাটা পুনরায় বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তদন্ত দিতে পারেন, অথবা বাদীর নারাজি খারিজ করে দিতে পারেন। সেক্ষেত্রে খারিজ বা নামঞ্জুর করে দিতে পারেন। বাদীর নারাজি যদি খারিজ বা নামঞ্জুর করেন সেই ক্ষেত্রে মামলাটি বিজ্ঞ আমলি আদালত মামলার চার্জশিট অ্যাকসেপ্ট করে গ্রহণ করে যদি চার্জশিটে কোনো আসামির অব্যাহতির জন্য মামলা তদন্তকারী কর্মকর্তা প্রার্থনা করে তাহলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট মনে করলে তাদেরকে বাদ দিয়ে চার্জশিট অ্যাকসেপ্ট করে বিচারিক আদালতে মামলাটা প্রেরণ করবেন। অতঃপর নির্দিষ্ট ধার্য দিনে বিচারিক আদালতে আপনাকে পুনরায় জামিন প্রার্থনা করতে হবে। এই জামিন প্রার্থনা করার পরে পরবর্তী তারিখ আপনার মামলার বিচারিক আদালতে চার্জের জন্য ধার্য হবে। চার্জের দিনে বিজ্ঞ বিচারক মহোদয় মামলার নথিপত্র পর্যালোচনা করে বিবেচনা করবেন যে এই মামলাটা চার্জ বা অভিযোগ গঠন করা যাবে কিনা। যদি অভিযোগ গঠনের মতো প্রয়োজনীয় উপাদান থাকে তাহলে মামলাটা অভিযোগ গঠন করবেন অথবা চার্জ গঠন ফ্রেম করবেন। আর যদি অভিযোগ গঠনের মতো পর্যাপ্ত উপাদান না থাকে তাহলে আসামিদেরকে
অব্যাহতি বা ডিসচার্জ দেবেন। আসামিদেরকে বিরুদ্ধে যদি অভিযোগ গঠন করে চার্জ ফ্রেম করে, সেক্ষেত্রে পরবর্তী ধার্য তারিখ থাকে বাদীপক্ষের সাক্ষী উপস্থাপনের জন্য। যদিও এ পর্যায়ে বাদী বা এজাহারকারী পক্ষ সাক্ষী গ্রহণ করতে করতে মামলায় মোটামুটি এক বছরের বা তার বেশি কিছু সময় লেগে যায়। কারণ বাদীরা সাক্ষী দিতে চান না, অনেক সময় বাদীর মানিত সাক্ষীগণ সাক্ষী দিতে চান না। এভাবে বিভিন্ন প্রসেস ইস্যু করতে এক বছরের মতো সময় লেগে যায়। এর মধ্যে বা তার বেশি কিছু সময়ের মধ্যে বাদীপক্ষের সাক্ষী সম্পন্ন হলে আসামি পক্ষের আইনজীবী তাকে জেরা করে। অতঃপর মামলার 342 স্টেপ আসে, যেটা ফৌজদারি কার্যবিধি 342 ধারা বলা হয়। উক্ত ধারা অনুসারে আসামি পক্ষ তার পক্ষে সাক্ষী প্রদান করতে পারে। সেক্ষেত্রে বাদীপক্ষের আইনজীবী আসামি পক্ষের সাক্ষীকে জেরা করতে পারে এবং আসামি পক্ষ প্রয়োজনে কোন কাগজপত্র, দলিল, দস্তাবেজ দাখিল করতে পারে। অতঃপর মামলা আর্গুমেন্ট স্টেপ বা যুক্তিতর্ক স্টেপে চলে যায়। এই যুক্তিতর্ক স্টেপে বাদী বা এজাহারকারী পক্ষের অর্থাৎ রাষ্ট্রপক্ষের আইনজীবী কেন আসামিদের সাজা প্রদান করা হবে সে মর্মে বক্তব্য পেশ করেন এবং আসামি পক্ষের আইনজীবী কেন আসামি বা অভিযুক্ত পক্ষের আইনজীবী কেন আসামি বা অভিযুক্ত খালাস পাবে এবং বাদীপক্ষ কেন মামলা প্রমাণে ব্যর্থ হয়েছে সে মর্মে বক্তব্য প্রদান করেন। উক্ত বক্তব্য সময় অবশ্যই মামলার নথি পর্যালোচনা দৃষ্টি হতে হয়। অতঃপর মামলা রায়ের জন্য ধার্য হয়ে বিজ্ঞ আদালত সন্তুষ্ট মনে করে রায়ের একাধিক দিন ধার্য করতে পারেন। অর্থাৎ প্রথমে একটা দিন ধার্য করলেন, কিন্তু বিজ্ঞ আদালত রায় দিতে পারলেন না কোনো ব্যস্ততার ক্ষেত্রে, অতঃপর আবারও দিন ধার্য করতে পারেন। এভাবে রায়ের জন্য দিন ধার্য থাকে। তোর বিজ্ঞ আদালত সম্পূর্ণ মামলার নথিপত্র পর্যালোচনা করে রায় প্রদান করে থাকেন। সুতরাং এই পর্যায়ে সাজেশন হচ্ছে, মামলা হলে ঘাবড়াবেন না। উপযুক্ত লোকের শরণাপন্ন হবেন, যেমন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হবেন। মাঝে অন্য কারো খুব পড়বেন না।